দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ কোনি উপন্যাসে দেখো আজকে শুধু দুটো প্রশ্ন আলোচনা করছি। এর আগের পর্বে আমি তোমাদের 15 দাগ পর্যন্ত 15টা প্রশ্ন আলোচনা করেছিলাম আগের পর্বগুলোতে। আজকে দেখো দুটো প্রশ্ন। প্রথমটায় রয়েছে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে বক্তা হচ্ছেন কোনি উপন্যাসের এক মুখ্য চরিত্র ক্ষিতির সিং, তথা কাহিনীতে যিনি বারবার খিদ্দা নামে পরিচিত হয়েছেন। এবারে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে মূলত এই উক্তিটা যখন ক্ষিতির সিং করছেন একদম কাহিনী শেষে, তো তাই আমাদের মাদ্রাজে যে চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় যাওয়ার পরের যে ঘটনা, ওইখান থেকে আমাদের উত্তরটা তুলে ধরতে হবে। তাহলে আমরা কি বলবো না, মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়ে সেখানে কি হয় না, কোনিকে চক্রান্তের শিকার হতে হয়। চক্রান্তকারীরা বা সেখানে কি হয়, কোনিকে অকারণে কোনোভাবে সাঁতারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। উপরন্তু অন্যান্য যে সমস্ত তার সঙ্গীরা ছিলেন অর্থাৎ সাঁতারুও ছিলেন, তাদের কাছ থেকে বিনা কারণে চোর অপবাদও কোনিকে পেতে হয়েছিল। অন্যদিকে দেখা যাচ্ছে কি না, ক্ষিতির সিং বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতে গিয়ে লকআপে বন্দি হয়ে থাকেন। ফলে কি হলো না, কোনি যখন মাদ্রাজে গিয়ে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই সময় কিন্তু তার একমাত্র নির্ভরযোগ্য যে স্থান অর্থাৎ ব্যক্তি, সেই ক্ষিতির সিংই সেখানে অনুপস্থিত। কোনিকে পুরো পরিস্থিতিটায় বা পুরো যন্ত্রণাটা একা একা সামলাতে হচ্ছিল। এরপর দেখা যায় যারাই তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারাই বাধ্য হয় কোনিকে সাঁতারে নামাতে, এবং কোনি সেখানে তার ভেতরে জমে থাকা সমস্ত রকম প্রচেষ্টা দিয়ে বা সমস্ত রকম অভিমান, ক্রোধ, অপমানের জ্বালা মেটাতে গিয়ে সে কিন্তু সফল হয় এবং বাংলাকে সোনার মেডেল এনে দেয়। এরপর কাহিনী শেষে দেখা গেল যখন ক্ষিতির সিংয়ের সঙ্গে মুখোমুখি হয়েছে কোনি, ফলে কোনির ভেতর থেকে একটা অভিমান, একটা ক্রোধ বেরিয়ে আসে ক্ষিতির সিংয়ের ওপরে, এবং সেই সঙ্গে কোনি ক্ষিতির সিংকে জানান যে কি যন্ত্রণা পেয়েছে সে একা একা এই পরিস্থিতির মধ্যে। সেই মুহূর্তে কিন্তু ক্ষিতির সিং কোনিকে বুঝিয়েছেন বা জানাতে চেয়েছেন যে জলের গভীরেই তার উপস্থিতি। এই যে এখানে কথাটা তুলে ধরা হয়েছে এই প্রসঙ্গে, যে জলের গভীরেই তার উপস্থিতি এবং তিনি একজন ট্রেনার, তার কাছে জলই সব। আর কোনি পুরো পরিস্থিতিটা সামলাতে গিয়ে যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটাই কিন্তু তার প্রশিক্ষক অর্থাৎ ক্ষিতির সিং। এটাই বোঝাতে চেয়েছেন। তা কেন এটা বললেন না, ক্ষিতির সিং নিজে আমরা কাহিনীর শুরু থেকেই দেখছি যে সমস্ত রকম সাংসারিক ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কোনো রকম সুখ ভোগ তিনি করেননি। পুরো জীবনটাই যেন তিনি উৎসর্গ করে দিচ্ছেন পুরোপুরিভাবে কোনিকে তৈরি করতে, তার ভেতরে যে চ্যাম্পিয়নশিপটা ছিল সেটাকে সকলের সামনে তুলে ধরতে। তাহলে অনেক রকম অভিযোগ, অপমান, লাঞ্ছনা, প্রতিকূলতার সম্মুখীন যেমন ক্ষিতির সিংকে হতে হয়েছে, ক্ষিতির সিং নিজেও কিন্তু অনেক যন্ত্রণায় পুড়েছেন এবং সেই যন্ত্রণাটা তিনি স্থানান্তরিত করে দিয়েছেন কোনির অন্তরে। কিভাবে না, প্রতিনিয়ত কোনিকে যেভাবে দিনের পর দিন তিনি প্রশিক্ষণ দিয়েছেন, তাকে একদম ইস্পাত কঠিন করে গড়ে তুলেছেন। কাহিনীর মধ্যে ফলে আমরা দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু একদম লড়াকু মনের, সংগ্রামী মনের। আমরা তো পারিবারিক জীবন থেকে কোনিকে ছোটবেলা থেকেই দেখেছি যে সে খুব লড়াকু স্বভাবের, ফাইটার, জন্মগতভাবে সে ফাইটার। তা এখানে দুজনেরই সেই সংগ্রাম চেতনাটা কিন্তু এই কথার মধ্য দিয়ে ফুটে উঠছে। তাহলে এভাবে আমরা এই উত্তরটা বিশ্লেষণ করতে পারি। এর পরের প্রশ্নটা দেখো 17 দাগের, লীলাবতীর চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। তাহলে কোনি উপন্যাসের যদি প্রধান দুই চরিত্র হয় কোনি ও ক্ষিতির সিং, সেখানে কিন্তু লীলাবতীর চরিত্রটির ভূমিকা বা তার যে প্রেক্ষাপট সেটাকে আমরা কোনো অংশেই লঘু করতে পারি না। আমরা দেখি যে লীলাবতী হচ্ছে যেন ক্ষিতির সিংয়ের একদম পুরো সবসময় একটা সহযোগিতার পরিস্থিতি বা সহযোগিতাপূর্ণ পরিবেশ সবসময় লীলাবতী ক্ষিতির সিংকে দিয়ে এসেছেন। তবে সব ক্ষেত্রেই সহযোগিতাপূর্ণ আচরণ করে গেলেও, কথাবার্তা মন্তব্য বজায় রাখলেও, পুরো কাহিনীর মধ্যে উপন্যাস জুড়ে কিন্তু আমরা লীলাবতীর নিজস্ব একটা ব্যক্তিত্ব বা তার নিজস্বতার পরিচয় প্রতি মুহূর্তে পেয়েছি।
তাহলে প্রথমেই আমরা তার স্বভাবের একটা দিক করে বলতে পারি যে সে খুব কর্মঠ স্বভাবের, খুব পরিশ্রমী। সংসারের একমাত্র উপার্জনের ক্ষেত্র যেহেতু তাদের দোকানটি ছিল, তাই ক্ষিতি সিং যেহেতু সেটিকে ঠিকঠাক চালনা করতে পারছিলেন না, তাই তিনি ক্ষিতি সিংয়ের কাছ থেকে নিজে সেই দোকানের দায়িত্ব নেন এবং নিজে সমস্ত রকম উদ্যোগ নিয়ে সেই নতুন করে দোকানটাকে দাঁড় করান, অনেক পরিশ্রম করে দোকানের একটা জায়গা বা পরিচয় তৈরি করেন। ব্যবসাটাকে তিনি মোটামুটি লীলাবতী এগিয়ে নিয়ে যেতে থাকেন। এরপর আমরা লীলাবতী স্বভাবে আরেকটা বা চরিত্রে আমরা যেটা বড় গুণ দেখি যে খুব দায়িত্বজ্ঞান সম্পন্ন। দায়িত্বজ্ঞান সম্পন্ন হিসেবে আমরা তাকে দেখি। কোথায় তার দায়িত্বজ্ঞান? না, সেখানে তো সাংসারিক উপার্জনের একটা দৈনন্দিন জায়গা বজায় রাখার দায়িত্ব যেমন আমরা প্রথম কথার মধ্য দিয়ে পেলাম, এরপরে আমরা দেখি যে কণিকে প্রশিক্ষণ দিতে গিয়ে ক্ষিতি সিং কিন্তু কোনোভাবেই কোনো অর্থ উপার্জন করে আনছেন না, বরং তার পেছনে অর্থের ব্যয় করছেন। সেখানে কোনোভাবেই কিন্তু কোনো অসন্তোষ প্রকাশ করেননি। এখানে কিন্তু পুরোপুরি তিনি তার স্বামীর যে দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্বটাকেও নিজের দায়িত্ব হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। বা যখন আরও একদিক থেকে তার দায়িত্বের পরিচয় পাই যে স্যালামির টাকা দিতে হবে, তাহলে সংসারের ব্যয় সংকোচ করতে হবে, সেদিক থেকেও তিনি খুব সচেতন হয়েছিলেন বা সেইভাবেই তিনি সংসার চালনা করতে চাইছিলেন। তার স্বামীকেও তিনি সেইভাবে জানিয়েছিলেন। এরপরে তার স্বভাবের মধ্যে দেখি পুরো কাহিনীর একদম প্রথম অংশেই দেখেছি যে খুব স্বামীর প্রতি শ্রদ্ধা ছিল। শুধু কাহিনী প্রথম অংশে নয়, সমস্ত অংশে যেখানে যেখানে তার উপস্থিতি সেখানেই দেখা গেছে যে স্বামীর প্রতি খুবই শ্রদ্ধাশীল। যখন আমরা কাহিনীর শুরুর দিকে দেখি যে ক্ষিতি সিংয়ের খাদ্যাভ্যাসের ব্যাপারটা, যেটা নিয়ে লীলাবতীর সঙ্গে প্রথমেই তাদের বিবাহিত জীবনে একটু দ্বন্দ্ব বেঁধেছিল ঠিকই, কিন্তু লীলাবতী সেটি মেনে নিয়েছিলেন, নিজের জেদ থেকে বেরিয়ে এসেছিলেন। তারপরে দেখা গেছে কি না, স্বামীর যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কোনোভাবে তিনি বিরূপ মন্তব্য না করে স্বামীকে কিভাবে একটা সঠিক মনোভাব দেওয়া যায় বা সঠিক পথে চালিত করা যায় তার প্রচেষ্টা কিন্তু নানানভাবে করে গেছেন। এটাও কিন্তু তার স্বামীর প্রতি শ্রদ্ধারই পরিচয় আমরা বলতে পারি। তারপরে যখন ক্ষিতি সিং লীলাবতীকে জানাচ্ছেন যে বিষ্ণুচরণ ধরের কাছ থেকে তিনি সেলামির টাকাটা উদ্ধার করে আনবেন, প্রথমে যখন দোকানের বিষয়ে ক্ষিতি সিংকে খুব দায়িত্বশীল দেখা যাচ্ছিল না, কিন্তু স্বামীর এই মন্তব্যে লীলাবতী কিন্তু ভরসা করেছেন, তাহলে স্বামীর প্রতি শ্রদ্ধা থেকে এটা করেছেন। শেষে আমরা বলতে পারি যে খুব সহানুভূতিশীল, মানে আমরা পুরো কাহিনীর মধ্যে উপন্যাসের মধ্যে লীলাবতীকে দেখেছি যে যেন তিনি তার মনের যে অনুভূতিগুলো সেগুলোকে খুব জোরালোভাবে সবার কাছে প্রকাশ করছেন না, তাই বাহ্যত তাকে দেখে যেন খুব রুক্ষ সূক্ষ্ম স্বভাবের বলে হয়তো মনে হতে পারে। কিন্তু আমরা কাহিনীর মধ্যে দেখেছি যে কনির ব্যাপারে তিনি যেভাবে নিঃশব্দে সহযোগিতা করে গেছেন, কোনো বিরূপ মন্তব্য করেননি, কিন্তু তিনি নিঃশব্দেই সহযোগিতা করে গেছেন। কনিকে হয়তো তার দোকানে যখন কাজের মধ্যে কোনোভাবে গাফিলতি বা ফাঁকি দেখেছেন, তাকে অনুশাসন করেছেন বা দুটো কথাও হয়তো শুনিয়েছেন, কিন্তু কনিকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি কিন্তু তাকে পুরস্কার দেবেন বলে অঙ্গীকারও করেছেন। যেমন একটা আমরা অংশে দেখেছিলাম যে তাকে সিল্কের জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় জিততে পারলে সিল্কের শাড়ি পুরস্কার দেবেন বলে কথা দিয়েছিলেন। তা এভাবেই মোটামুটি পুরো কাহিনীর মধ্যে আমরা দেখেছি যে মানে প্রধান চরিত্রকে চালনা করা বা ধরে রাখা বা ধারক হিসেবে লীলাবতীর চরিত্রটা মানে যথার্থই একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেই উপন্যাসে পরিগণিত হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো তৈরি করো কনির জন্য, তাহলে আশা করছি তোমরা এবারে পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন কমন পাবে।